আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারের জমানাতে সবচেয়ে বেশি এই মুহূর্তে যারা ক্ষমতাধর বলে মনে হচ্ছে, তাদের সেই ক্ষমতাধর শ্রেণীর একেবারে সবার আগে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এবং আশ্চর্যজনক একটা বিষয় হলো যে জামাতের সঙ্গে যাদের দীর্ঘদিন বিরোধ ছিল, বিপত্তি ছিল, এবং ইসলামপন্থীদের যে শাখা প্রশাখা, গ্রুপ উপগ্রুপ, রাজনৈতিক দল, মতাদর্শ, এই সকল বিষয় নিয়ে সেই স্বাধীনতার আগের থেকেই গত ৫০ বছর ধরে ধরুন বা গত ৭০ বছর ধরে যে বিবাদ চলছিল, সেই সকল বিবাদ এবং বিসংবাদ বলতে গেলে দূর করে অনেকেই জামাতের সঙ্গে একটা বন্ধুত্ব করার জন্য রাজনৈতিক সমঝোতা মোটামুটি একটা লাইনে চলে এসেছেন। আপনারা অনেকেই জানেন যে জামাতের যে মতাদর্শ, এটি শুরু হয়েছিল আমাদের পাক ভারত উপমহাদেশে জনাব আবুল আলা মওদুদীর হাত ধরে। আবার বাংলাদেশে আবুল আলা মওদুদীর যিনি প্রধান অনুসারী ছিলেন তিনি অধ্যাপক গোলাম আজম। পাক ভারত উপমহাদেশে আবুল আলা মওদুদীর আগে এই যে জামাতি দর্শন, এটি মূলত ছিল ওহাবি আন্দোলন বা ফরায়েজি আন্দোলন। হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে আন্দোলন হয়েছিল, কিন্তু তখন তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। এবং যে ওহাবি আন্দোলন, ওটা কিন্তু ব্রিটিশ জামানাতে নিদারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তো যাই হোক, হাজী শরীয়তুল্লাহর যে পরবর্তী যারা বংশধর, তারা এটাকে রাজনৈতিক মেরুকরণ করেননি। তারা কেবলমাত্র ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে নিজেদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রেখেছেন এবং ইসলাম প্রচার এবং প্রসারে ভূমিকা রেখেছেন। পরবর্তীতে এই যে ওহাবি আন্দোলনটি, এই ওহাবি আন্দোলনটিকে রাজনৈতিক পরিমণ্ডলে নিয়ে আসেন জনাব আবুল আলা মওদুদী। তো আবুল আলা মওদুদী যে মতাদর্শ এখানে চালু করেন এবং তার ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করার তিনি যে পরিকল্পনা করেন, এটি আজকের যে সৌদি আরব, সেই সৌদি আরবে যে ইবনে সৌদ পরিবার, এদের যে রাজত্বটা শুরু হয়েছিল এই ওহাবিবাদের অনুকরণে বা অনুসরণে। তো ইবনে সৌদ সেই অষ্টাদশ শতাব্দীতে এবং আবু ওহাব নজদি, তারা যুগপৎভাবে আজকের যে গ্রেটার সৌদি আরব, ইরাকের কিছু অংশ, কুয়েত এবং লিবিয়ার এই বিস্তীর্ণ অঞ্চলে এই ওহাবি আন্দোলনটি সেই সময়টিতে ছড়িয়ে দিতে পেরেছিলেন। তারা বেশি দিন স্থায়ী হতে পারেননি। তারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন পরবর্তীতে। আব্দুর রশিদ দস্তাম নামক একজন নেতা আছেন, যারা মূলত নজদের পাশে আরেকটা এলাকা আছে হাইল, ওই এলাকার সর্দার ছিলেন। তো তাদের হাতে মূলত এই ইবনে সৌদ পরিবারের পতন ঘটে এবং তারা সৌদি আরব ছেড়ে কুয়েতে পালিয়ে চলে যান। এবং পরবর্তীতে বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ, তিনি যখন ব্রিটিশদের সহযোগিতা নিয়ে আবার কিংডম অফ সৌদি আরবে প্রতিষ্ঠা করেন, ওটা আবার নতুন অধ্যায়। কিন্তু এই অধ্যায়ের আগে আরেকটি অধ্যায় ছিল আবু ওহাব নজদের অষ্টাদশ শতাব্দীর সময়টিতে। আবার আবু ওহাব নজদি যে মতাদর্শটি তিনি চালু করেছিলেন, এটারও শত শত বছরের পুরনো ইতিহাস রয়েছে। বলতে গেলে খলিফা মামুনের পরেই, হারুন আর রশিদের ছেলে হারুনের পরেই যে ভিন্ন একটা সম্প্রদায় তৈরি হয়, মুতাজিলা সম্প্রদায়। তো এই সম্প্রদায়ের কারণেই হলো কি, ইসলামের মধ্যে অনেকগুলো ফেতনা ফ্যাসাদ, তারপরে অনেকগুলো স্কুল, মতাদর্শ তৈরি হয়ে যায়। তো এই সকল মতাদর্শের মধ্যে একজন বিখ্যাত দার্শনিক ছিলেন ইবনে আরাবি। তো ইবনে আরাবির মতাদর্শকে অনুসরণ করে পরবর্তীতে ইবনে কাসির, আপনারা সবাই তাফসীর কাসির জানেন, সেই ইবনে কাসিরের যে দর্শন, সেই দর্শন থেকে ধীরে 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 আবু ওহাব নজদির যে দর্শন, সেই পর্যন্ত চলে আসে, যার সঙ্গে বাংলাদেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করেন বা অনুসারী পীর মাশায়েখ যারা রয়েছেন, তাদের একটা বিরাট বিরোধ সেই ব্রিটিশ জমানা থেকেই বাংলাদেশের এই যাকে বলে মওদুদীপন্থী, ওহাবিপন্থী আলেম ওলামাদের সঙ্গে ছিল, এবং এটা এখনো পর্যন্ত বহাল আছে। কিন্তু এই সকল বিরোধকে নিষ্পত্তি করে চলমান যে রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থাতে
জামাতের নেতৃত্বে একটা ইসলামী আন্দোলন, এটি ইসলামী খিলাফত কিংবা একটি ইসলামিক রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের জন্য একটি আহ, উম, যাকে বলা হয় কোরআন ভিত্তিক একটি সংবিধান, এই স্বপ্নে এখন আমাদের বাংলাদেশে যারা ইসলামপন্থী রয়েছেন তারা রীতিমতো ঈদ আনন্দ বা ঈদের আনন্দের যে উৎসব, সেই উৎসবে তারা মেতে উঠেছেন। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে খেলাফত সম্ভব কিনা, বা যদি খেলাফত হয় কোন ধরনের খেলাফত হবে। খোলাফায়ে রাশিদিনের একটা খেলাফত আছে, উমাইয়াদের একটা খেলাফত আছে যেটি সিরিয়াতে হয়েছিল। দ্বিতীয় যে খেলাফতটি, তৃতীয় যে খেলাফতটি সেটি হলো আব্বাসীয়দের একটা খেলাফত হয়েছিল বাগদাদে, যেটি সবচেয়ে মশহুর নামকরা, মানে খোলাফায়ে রাশিদিনের পর আব্বাসীয় খলিফাদের যে খেলাফত, এটি প্রায় 400 বছর স্থায়ী হয়েছিল। তো আব্বাসীয় খেলাফতের সময় যুগপৎভাবে আরও দুটো খেলাফত শুরু হয়েছিল। একটি হলো ফাতেমীয় শাসকদের খেলাফত, ফাতেমীয় সাম্রাজ্য মিশরে, এটা অনেক বড় ছিল, মক্কা মদিনা তাদের অধীন ছিল। আর স্পেনে উমাইয়া দের একটি অংশ, তারাও ঠিক আব্বাসীয়দের সাথে ওইরকম গন্ডগোলে যায়নি, কিন্তু তারা খেলাফত দাবি করতেন। আর সবার পরে যেটি হলো সেটি হলো অটোম্যানরা। অটোম্যানরা সেই সুলতান প্রথম সেলিমের জমানা থেকেই তারা আব্বাসীয়দের কাছ থেকে এই খেলাফতটা নিয়ে নেয়। খেলাফতটা নিয়ে তারা সেই উসমানীয় খলিফা অধীন, মানে তারা যারা সুলতান ছিলেন, সম্রাট ছিলেন, তারা মূলত একটা ডাইনেস্টিক খেলাফত চালু করেছিল এবং যেটি একেবারে প্রথম মহাযুদ্ধ পর্যন্ত এটি বহাল ছিল। এবং সারা দুনিয়াতে এই উসমানীয় যারা শাসক ছিলেন, মুসলিম যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদেরকে নেতা মানতেন। এবং যেহেতু তুরস্ক, ট্রান্স এশিয়া, তারপরে পুরো মধ্যপ্রাচ্য ইনক্লুডিং মক্কা মদিনা সহ পুরো তাদের সাম্রাজ্যের অধীন ছিল, এবং আজকের যে জেরুজালেম এটাও তাদের অধীন ছিল। ফলে উসমানীয় খেলাফতটা সুদীর্ঘকাল, শত শত বছর ধরে সারা পৃথিবীর একটা উদাহরণ হয়ে আছে ন্যায় বিচার, সুশাসন এবং মুসলিমদের যে আত্মশুদ্ধি থেকে শুরু করে যা কিছু ঐতিহ্য, তার একটা বিরাট অংশ কিন্তু উসমানীয় খেলাফতকে কেন্দ্র করে। এখন বাংলাদেশ কোনটা করবে, অর্থাৎ এই যে এখন যে পর্যায়ে রয়েছে তারা কি উসমানীয় খেলাফত অনুসরণ করবে, এই ব্যাপারে আবেগ আছে, কিন্তু এখনো পর্যন্ত ইসলামী দলগুলো যে কোনো গ্রাউন্ড ওয়ার্ক আছে, কাগজে কলমে আছে, এটি আমার এখনো পর্যন্ত জানা নেই। কিন্তু এটা কিন্তু এখন খুব, যাকে বলা হয় মাঠে ময়দানে, ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ এই খেলাফতের প্রচার করছে। এবং একটি ইসলামী রাষ্ট্রে যে ধরনের শরিয়তি বিধান থাকা দরকার, নারীদের পর্দা, তারপর যাকে বলে হিজাব পরা, এবং কিছু কর্মকাণ্ড যেগুলো ইসলাম অনুমোদন করে না, সেই কর্মকাণ্ড এখন তারা কোনো ক্ষমতায় নেই, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেই বিষয়গুলো তারা মহড়া দিতে শুরু করেছে ইসলামপন্থীরা। এর প্রেক্ষিতে কতগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেমন শিল্পকলা একাডেমিতে একটি নাটক মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে মেহেজাবিন চৌধুরী নামক একজন মডেল তারকা আছেন, তিনি চট্টগ্রামে গিয়েছিলেন একটি শোরুম উদ্বোধন করার জন্য, সেখানে তিনি বাধার সম্মুখীন হয়েছেন এবং সেটি তিনি করতে পারেননি। এরকম অনেক ঘটনাও কিন্তু বাংলাদেশে সব পেপারে আসছে না, ঘটছে, যেখানে ইসলামাইজেশন বা শরিয়তি আইন বলবৎ করার জন্য যারা ইসলামপন্থী রয়েছেন তারা যার যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মধ্যে মাজার ভাঙার একটা প্রবণতা শুরু হয়েছিল। এই মাজার ভাঙাটা এক্সক্লুসিভলি জামাতের যারা মতাদর্শিক সৈনিক রয়েছেন তাদের কর্ম, কিন্তু এটা বহুলভাবে সমালোচিত হওয়ার কারণে সম্ভবত সেই জায়গা থেকে জামাত ফিরে এসেছে মূলত অন্যান্য যারা ইসলামপন্থী রয়েছেন তাদের একটা প্ল্যাটফর্মে একত্রে আনার জন্য। ফলে এখন এই মুহূর্তে হাতে গোনা দুই একজন ছাড়া বেশিরভাগ আলেম ওলামারা বলতে গেলে একই সুরে কথা বলছেন। এখন বর্তমান যে সরকার রয়েছেন তারা আসলে মূলত জামাতকেই তাদের ১ নম্বর বন্ধু হিসেবে মনে করছেন। ২ নম্বর বন্ধু হিসেবে তারা ইসলামপন্থীদের মনে করছেন। এর কারণ হলো যে শ্রেণী চরিত্র যদি ধরেন, আওয়ামী লীগের শ্রেণী চরিত্র, বিএনপি, জাতীয় পার্টি থেকে শুরু করে, হ্যাঁ এই তো এই তিনটাই তো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে সেকুলার যারা রাজনীতি করেন তাদের শ্রেণী চরিত্র অলমোস্ট সেম। এবং ইতিমধ্যেই যেটি দেখা দিয়েছে যে আওয়ামী লীগের আমলে যে সকল দুর্বৃত্তপনা হয়েছে, মন্দ কাজগুলো হয়েছে, এখন সেই মন্দ কাজগুলো একটাও কিন্তু বন্ধ হয়নি। আড়ালে আবডালে শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে যেইগুলো হতো, যেমন ধরুন তুলে নেওয়া হতো, গুম করা হতো, গুলি করা হতো, এই জিনিসগুলো
রাষ্ট্রীয় বাহিনীগুলো করছে না এই গত ২ মাস যাবৎ। কিন্তু মিথ্যা মামলা দায়ের করা, হয়রানি করা, তারপরে যার যেখানে শক্তি আছে, পেশি শক্তি আছে, সেই পেশি শক্তি ব্যবহার করা এবং সেই পেশি শক্তি ব্যবহার করে চাঁদাবাজি, মাস্তানি, দখল থেকে শুরু করে যত কর্মকাণ্ড রয়েছে, এই কর্মকাণ্ড কিন্তু নিদারুণভাবে চলছে এবং এটা অবাধে করতে দেয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে যাকে বলা হয় তাদেরকে, অর্থাৎ যারা এই অপকর্ম করছে তাদেরকে মনে হচ্ছে একটা ওয়াক ওভার দেয়া হচ্ছে যেন সো দ্যাট রাজনৈতিকভাবে এই যারা এই কুকর্মগুলো করছে তারা পৌঁছে যায়। এবং সঙ্গত কারণে জামাত থেকে শুরু করে অন্যান্য যে ইসলামপন্থী দল রয়েছেন তারা ওয়াজ করছেন, মাহফিল করছেন বা মেহজাবিনকে শোরুম উদ্বোধন করতে দিচ্ছেন না, কিন্তু চাঁদাবাজি করা, ছিনতাই করা, ভূমি দখল করা এই জিনিসগুলো তারা করছেন এবং সাধারণ মানুষ সঙ্গত কারণেই এই সমস্ত মানুষ সম্পর্কে যারা রাজনৈতিক শক্তি সম্পন্ন আছেন, ইসলাম করেন, তাদের ব্যাপারে একটা নরম মনোভাবাপন্ন এবং সরকারও তাদের সাথে ডিল করতে একটা কমফোর্ট ফিল করেন। কিন্তু যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, তাদেরকে ক্রমশ সরকার যাকে বলা হয় একটা চাপের মধ্যে রাখার জন্য যে প্রক্রিয়া শুরু করেছে, সেই প্রক্রিয়ার যে অপোজিট সাইড সেটা হলো ইসলামপন্থী দলগুলো এবং তারা এখানে একটা নিদারুণ সুযোগ পেয়ে যাচ্ছে নিজেদের রাজনীতি করার, নিজেদের মতাদর্শ চালু করার। এখন বর্তমান সিস্টেম অনুযায়ী যদি নির্বাচন হয় তাহলে ইসলামী দলগুলোর যতই জনপ্রিয়তা থাকুক আর যতই তাদের যাকে বলা হয় সততা থাকুক, ন্যায়পরায়ণতা থাকুক, তারা এই ভোটের মাধ্যমে আসতে পারবে না। তাদেরকে ভোটে আনার জন্য এই সরকার প্রথম যে পরিকল্পনাটা করছে সেটা হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচন। অর্থাৎ সারা বাংলাদেশে নির্বাচন হলো, ইসলামপন্থীরা যত পার্সেন্ট ভোট পেল তত পার্সেন্ট সংসদীয় আসন তারা পেল এবং সেটি যদি হয় তাহলে দেখা গেল যে প্রত্যেকটা পীর সাহেবেরই অসংখ্য মুরিদ আছেন, প্রত্যেকটা মাজার কেন্দ্রিক লোকজনের অসংখ্য মুরিদ রয়েছেন, জামাতের অসংখ্য নেতাকর্মী রয়েছেন, হেফাজতের কওমি লাইনের যারা পীর মাশায়েখ রয়েছেন তারা রয়েছেন, এমনকি তাবলিগ যারা করেন তাবলিগের নেতারাও কিন্তু রাজনীতিতে চলে আসবেন এবং সেই ক্ষেত্রে ইসলামপন্থী দল সারা বাংলাদেশের যে সম্মিলিত ভোট সেই ভোটের ক্ষেত্রে তারা এগিয়ে যাবেন। অন্যদিকে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ এই তিনটি দল না, অন্যদিকে বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই তিনটা দল যদি একত্রে জোট করে তবুও সমানুপাতিক হারে এই ইসলামপন্থীদের সঙ্গে তারা পেরে উঠবে এখনো পর্যন্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে সেটা বলে না। এর কারণ হলো এই দলগুলো স্থানীয়ভাবে শক্তিশালী। যেমন দেখা গেল যে আপনি এমপি নমিনেশন দিলেন, এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, তাদের একটা যাকে বলা হয় স্থানীয় একটা ক্যাডার গ্রুপ থাকে, ভোটার থাকে, অ্যাক্টিভিটি থাকে, ইতিবাচক নেতিবাচক অনেক দিক থাকে। কিন্তু যখনই এরকম সংখ্যানুপাতিক হারে নির্বাচন ছেড়ে দেওয়া হবে মাঠে, প্রতীকে শুধুমাত্র ধানের শেষ প্রতীক, এবং তখন যদি যারা এমপি প্রার্থী হন ইন জেনারেলি তারা যে টাকা খরচ করেন, শ্রম দেন, মাঠে নামেন, ওই কাজটা বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা প্রার্থী তারা করবেন না। তো এখন যদি সেটা না করা হয়, অন্যদিকে যারা ইসলামপন্থী হুজুরের লোক আছেন, জামাতের লোক আছেন, তারা কিন্তু মাঠে ময়দানে একেবারে আল্লাহু আকবার বলে যেভাবে নেমে যাবেন, তা এই প্রচলিত রাজনৈতিক দলগুলোর জন্য বিশাল হুমকি হয়ে দেখা দেবে এবং তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, এমনকি একত্রে জোট করলেও না। তো সেই ক্ষেত্রে এখন বড় বড় দলগুলো যারা প্রচলিত রাজনীতি করছেন তারা এই সংখ্যানুপাতিক হারে যে নির্বাচন সেটার বিরোধিতা করছেন। আর অন্যদিকে এটাকে যত বেশি লিঙ্গারিং করা যায়, যত বেশি কমপ্লেক্স করা যায়, যত বেশি বিভিন্ন কথাবার্তা বলে এই চেষ্টা করা যায়, ততই মূলত ইসলামপন্থী দলগুলো নিজেদের জন্য একটা বিরাট স্পেস পেয়ে যাবে তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এবং সেই এজেন্ডার মধ্যে প্রথম এজেন্ডা হলো তারা একটি খেলাফত কায়েম করতে চায় বা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। তো খিলাফত হোক বা ইসলামী রাষ্ট্র হোক, সেখানে অবশ্যই একটা শরীয়তি আইন হবে। কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে সমস্ত আইনগুলো সেখানে রচিত হবে এবং এখনকার যে সিআরপিসি, বিপিসি বা বাংলাদেশ পেনাল কোড যেটা রয়েছে, এই জিনিসগুলো শরীয়তের আইনের সঙ্গে যেগুলো সাংঘর্ষিক, এগুলো সব অটোমেটিক বাতিল হয়ে যাবে। যেমন মুসলিম পারিবারিক আইন, তো মুসলিম পারিবারিক আইন অটোমেটিক এগুলো বাতিল হয়ে যাবে। এরকম অনেক কিছু রয়েছে যেগুলো রোমান ল থেকে এসেছে, যেগুলো ল্যাটিন ল থেকে আসছে, যেগুলো যাকে বলে ইংলিশ ল থেকে এসেছে, এমনকি ইন্ডিয়ান পেনাল কোড থেকে এসেছে। তো এই লগুলো, আইনগুলো অটোমেটিক বাদ হয়ে যাবে যখন আপনি শরীয়তে আইন করবেন। আর অন্যদিকে আমাদের সামাজিক ব্যবস্থায় কেমন হবে, অনেকটা আফগানিস্তানের মতো হবে এবং অনেকটা ইরানের মতো হবে, বড়জোর সৌদি আরবের মতো হতে পারে।
তো সেই ক্ষেত্রে এই যে সামাজিক ব্যবস্থা, পর্দা, পুরুষদের চালচলন থেকে শুরু করে সবকিছুর মধ্যে যে ইসলামাইজেশন আসবে, এটি এই বাংলার জনপদের যারা লোকজন আছে তারা কেমনভাবে নিবে, এটি না হয় আজকে না বলে ভবিষ্যতে বলি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।